কি বললো ওনারা? হুম। সবাই কেমন আছেন? ভালো আছেন সবাই? কথা শোনা যাচ্ছে না। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আগের ক্লাস কতটুকু পর্যন্ত পড়াইছিলাম? সমাস এক। আগের ক্লাস করেছিলেন কেউ? স্যার স্যার মধ্যপদলোপী কর্মধারয় সমাস। আচ্ছা, সাধারণ কর্মধারয় শেষ করেছিলাম, তাই না? স্যার হ্যাঁ। হ্যাঁ, তাহলে আজকে আমরা লিখবো
উপমা বা তুলনাবাচক কর্মধারয় সমাস তিন প্রকার। উপমা বা তুলনাবাচক কর্মধারয় সমাস তিন প্রকার। উপমা বা তুলনাবাচক কর্মধারয় সমাস তিন প্রকার। এক নম্বর, রূপক কর্মধারয়। এই রূপক কর্মধারয় লিখে আপনি ব্র্যাকেটে লিখবেন, এই রূপক কর্মধারয় লিখে আগে রূপের নিচে দাগ দেন রূপ, আর ব্র্যাকেটে লিখেন প্রথম পদ রূপের মতো ধরা যায় না। প্রথম পদ রূপের মতো ধরা যায় না। 2 নম্বরতে লিখবেন উপমান কর্মধারয়। উপমান কর্মধারয় লিখে মানের নিচে দাগ দিবেন মান, আর ব্র্যাকেট লিখবেন মান থাকবে অর্থাৎ সত্য কথা বা বাস্তব বস্তু হবে। মান থাকবে অর্থাৎ সত্য কথা বা বাস্তব বস্তু হবে। 3 নম্বরতে লিখবেন উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় লিখে মির নিচে দাগ দিবেন মি, আর ব্র্যাকেট লিখবেন মি মানে মিথ্যা কথা বা অবাস্তব বস্তু। মি মানে মিথ্যা কথা বা অবাস্তব বস্তু। স্যার প্রথম দুটো আরেকটু রিপিট করেন। রূপক কর্মধারয় বরাবর ব্র্যাকেট লিখলাম প্রথম পদ রূপের মতো ধরা যায় না। উপমান বরাবর ব্র্যাকেট লিখলাম মান থাকবে অর্থাৎ সত্য কথা হবে। উপমিত বরাবর ব্র্যাকেট লিখলাম মি মানে মিথ্যা কথা। আপনি যদি এই কথাগুলো মনে রাখতে পারেন তাহলে এই জায়গা থেকে যত উদাহরণ আছে এর 90%-এর বেশি আপনার আয়ত্তে চলে আসবে। এই কথাগুলোর মধ্যে 90%-এর বেশি প্রশ্নের উত্তর, আর দুই একটা আছে এই কথাগুলোর সাথে মিলে না, মূল জিনিসগুলো শিখতে হবে, এটা আমরা দেখবো না, কোনো সমস্যা নেই। তো দেখেন দেখি, আমি যদি বলি কাল স্রোত, প্রথমত এটা যে রূপক, এটা আমরা কিভাবে বুঝলাম? দেখেন এই কাল যে শব্দটা আছে, কাল কাল মানে সময়, কাল ধরা যায় না, এজন্য বলছি এটা রূপক। আবার আমি যদি বলি রক্ত লাল, তাহলে রক্ত ধরা যায়, এটা রূপক হবে না। তাহলে বাস্তবতার সাথে মিলিয়ে দেখলাম রক্ত লাল, তাহলে এটা সত্য কথা, তাহলে এর মান আছে, এটা উপমান। আবার যদি বলি পদ্ম, পদ্ম মানে পদ্ম ফুল, আখি মানে চোখ, তাহলে আখি কখনো পদ্ম নয়, এটা মিথ্যা, তাহলে এটা হয়ে যাবে উপমিত। তাহলে এতক্ষণ আমি এটা লিখেলাম যে প্রথম পদ ধরা না গেলে রূপক, সত্য হলে উপমান, মিথ্যা হলে উপমিত। এরপরও এই জায়গায় আমরা একটা নোট শিখবো, নোট। নোট লিখে 1 নম্বর দিয়ে লিখবেন যাকে তুলনা করা হয় তার নাম উপমেয়। যার সাথে তুলনা করা হয় তার নাম উপমান।
ন্যায় বা মত, এটাকে বলা হয় তুলনাবাচক শব্দ। আর যে বিশেষণ পদ আছে, বিশেষণ পদটাকে বলা হয় সাধারণ গুণ। তাহলে যাকে তুলনা করা হয় তার নাম উপমেয়, যার সাথে তুলনা করা হয় তার নাম উপমান, ন্যায় বা মত, তুলনাবাচক শব্দ, আর বিশেষণ পদ হচ্ছে সাধারণ গুণ। তাহলে এই জায়গা থেকে যদি আমি আপনাকে মনে রাখানোর চেষ্টা করি, তাহলে যার সাথে আর যাকে, তো যার সাথে তুলনা করি ওই লোক, ওই জিনিসটা হচ্ছে দূরের। আর যাকে তুলনা করি এটা হচ্ছে কাছের। এর মানে আমরা চিরকাল দূরের জিনিসের সাথে কাছের জিনিসের তুলনা করি। যেমনি ভাবে আমাদের বাবা মা শৈশবকালে পাশের বাড়ির বন্ধুর সাথে আমার তুলনা করেছিল, ওকে দেখি সারাদিন পরে, আর তুই সারাদিন খেলোস, টিভি দেখোস, শুয়ে থাকোস, মোবাইল টিপোস, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো চিরকাল দূরের জিনিসের সাথে কাছের জিনিসের তুলনা হবে। আর এই যে ন্যায় শব্দটা আছে, ন্যায়, ন্যায় শব্দটি চিরকাল দূরের জিনিসের পরে বসবে। তো যেটাকে আমরা বলতেছি দূরের এবং কাছের, বই বলতেছে একটা প্রত্যক্ষ বস্তু আর একটা পরোক্ষ বস্তু। এবং আপনারা বুঝে গেছেন প্রত্যক্ষ হচ্ছে কাছের আর পরোক্ষ হচ্ছে দূরের। তাহলে পরোক্ষ বস্তুর সাথে প্রত্যক্ষ বস্তুর তুলনা মানে দূরের সাথে কাছের তুলনা, মানে উপমানের সাথে উপমেয়ের তুলনা। যেমন দেখেন, আমি যদি বলি মুখচন্দ্র, তাহলে এই জায়গায় দূরের হচ্ছে চন্দ্র, তাহলে দূরেরটার নাম হচ্ছে উপমান, আর মুখ এটা কাছের, এর নাম হচ্ছে উপমেয়। তাহলে সব সময় দূরেরটার সাথে কাছেরটার তুলনা হবে। আর এই যে ন্যায় শব্দটা দেখতে পাচ্ছেন, ন্যায়, এই ন্যায় শব্দটি চিরকাল দূরের জিনিসের পরে বসবে। ন্যায় শব্দটি চিরকাল দূরের জিনিসের পরে বসবে। তাহলে এই জায়গা থেকে আপনারা দুইটা জিনিস মনে রাখবেন, যে দূরের সাথে কাছের তুলনা, আর ন্যায় শব্দটি দূরের জিনিসের পরে। দেখেন এটার ব্যাস বাক্য কিন্তু আপনার মুখস্থ আছে। আপনি এটার ব্যাস বাক্য মুখস্থ করেছিলেন, মুখ চন্দ্রের ন্যায়। দেখেন ন্যায় শব্দটা দূরের জিনিসের পরেই বসছে। আমার এইটুকু কথা কি আপনারা বুঝতে পেরেছেন? কেউ বুঝেন নাই? স্যার বুঝছি। থ্যাংক ইউ। এবার লিখেন রূপক কর্মধারয়। এই রূপক কর্মধারয় লিখে লিখবেন উপমান এবং উপমেয়ের অভিন্নতা কল্পনা করতে। উপমান এবং উপমেয়ের অভিন্নতা কল্পনা করতে রূপক কর্মধারয় সমাস হয়। উপমান এবং উপমেয়ের অভিন্নতা কল্পনা করতে রূপক কর্মধারয় সমাস হয়। লিখবেন ব্যাস বাক্যের মাঝে রূপ বসে। ব্যাস বাক্যের মাঝে রূপ বসে।
দেশবাক্যের মাঝে রূপ বসে। তারপর লিখবেন চেনার উপায়। চেনার উপায় অস্পর্শনীয় বিশেষ্য প্লাস বিশেষ্য। এর মানে দুইটাই বিশেষ্য পদ, তবে প্রথমটা হবে অস্পর্শনীয়। যেমন মন মাঝি। তাহলে মন এটা একটা বিশেষ্য পদ, মাঝি এটাও বিশেষ্য পদ, তবে মন এমন এক বিশেষ্য পদ যেটা চাইলে আমরা ধরতে পারি না, টাচ করতে পারি না, এজন্য এটাকে বলছি রূপক। তো মন আমরা চাইলেই প্রথম পদ রূপের মতো ধরতে পারি না, প্রথম পদ অস্পর্শনীয় হলেই হয়ে যায় রূপক। তো আপনি যখন রূপকের ব্যাস বাক্য করবেন তখন মাঝে একটা রূপ বসাবেন, ব্যাস বাক্য হবে মন রূপ মাঝি। এবার প্রত্যেকটা রূপকের ব্যাস বাক্য এরকম হবে। তো একইভাবে আমরা যদি বলি কাল স্রোত, কাল মানে সময়, এটা তো আর ধরা যায় না, এটা হয়ে যাবে রূপক। এভাবে লিখে ফেলবেন বিদ্যাসাগর জীবন প্রদীপ জীবন প্রদীপ প্রধানল শোকানল অগ্নি সমুদ্র দিল দরিয়া প্রাণ পাখি। বিষাদ সিন্ধু জ্ঞান সমুদ্র যৌবন সূর্য ভব নদী। এই ভব মানে সংসার জগৎ, ভব নদী। দুইটা ব্যতিক্রম আছে, প্রথম পদ ধরা যায় তারপর রূপক। একটা হচ্ছে দেহ পিঞ্জর, আরেকটা হচ্ছে দেহ ঘড়ি। এগুলোতে প্রথম পদটা ধরা যাচ্ছে, তারপর এগুলো রূপকের মধ্যে পড়বে। আল্লাহ একবার। তুলো হইলে বলবেন।
তুলতে পারছেন? শেষ, থ্যাংক ইউ। এবার লিখেন উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় লিখে লিখেন সাধারণ গুণ থাকে। উপমিত কর্মধারয় লিখে লিখবেন সাধারণ গুণ থাকে। একটু আগে আপনাদেরকে পড়ায় আসছি সাধারণ গুণ মানে কিন্তু বিশেষণ পদ। সাধারণ গুণ থাকে, এর মানে আপনাকে সংজ্ঞায় বলে দিচ্ছে যে বিশেষণ পদ থাকবে। লিখেন চেনার উপায়। চেনার উপায়, 1 নম্বর বিশেষ্য প্লাস বিশেষণ। চেনার উপায় 1 নম্বর বিশেষ্য প্লাস বিশেষণ। 2 নম্বর মান থাকবে। আপনারা জানেন মান থাকে কখন? সত্য কথা বলে যখন মান থাকবে। প্রান্তে লিখেন ন্যায় শব্দটি ব্যাস বাক্যের মাঝে বসে। ন্যায় শব্দটি ব্যাস বাক্যের মাঝে বসে। ন্যায় শব্দটি ব্যাস বাক্যের মাঝে বসে। তাহলে দেখেন এটার যে মূল শর্ত, এটার পূর্বপদ বিশেষ্য কাজল আর পরপদ বিশেষণ। তো মূলত পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ হওয়ার কারণে এগুলোকে বলা হয়েছে উপমান। আর আপনাকে আমরা সহজে শেখানোর উদ্দেশ্যে বলছি যে কাজল তো দেখতে আসলেই কালো, এটা সত্য কথা, বাস্তব বস্তু, এটা হবে উপমান। তাহলে উপমান হওয়ার মূল শর্ত হচ্ছে বিশেষ্য ও বিশেষণ, আর কৌশল হচ্ছে এটা সত্য কথা হবে, বাস্তব বস্তু হবে। একইভাবে আমরা যদি বলি বরফ ঠান্ডা, তাহলে এটাও সত্য কথা, তাহলে এটারও মান আছে, এটাও উপমান। আর ব্যাস বাক্য ন্যায় মাঝে বসবে, ব্যাস বাক্য হবে বরফের ন্যায় ঠান্ডা। একইভাবে লিখে ফেলবো রক্ত লাল। বজ্র কঠোর। লৌহ কঠিন। লৌহ কঠিন, ইস্পাত কঠিন। তুষার মানে বরফ, শুভ্র মানে সাদা। তুষার শুভ্র। মিশকালো। এই মিশ মানে অন্ধকার, বিশেষ্য পদ কালো বিশেষণ। দুগ্ধ বিশেষ্য ধবল বিশেষণ। অরুণ বিশেষ্য রাঙা বিশেষণ। কুসুম বিশেষ্য কোমল বিশেষণ। আকাশ বিশেষ্য নীল বিশেষণ। গোলাপ বিশেষ্য লাল বিশেষণ। এটুকু আগে তুলবেন, তোলার পর আমাকে জানাবেন এগুলো সত্য কথার সাথে মিলে এবং পূর্বপদ বিশেষ্য এবং বিশেষণ। তোলা শেষ?
শেষ, থ্যাংক ইউ। মারিয়াম, মুনমুন, মারিয়াম মুনমুন। আচ্ছা, এখন আপনাদেরকে আমি আরো কিছু শব্দ দেখাচ্ছি যে শব্দগুলো এই সত্য কথার সাথে মিলে না, কিন্তু পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ হওয়ার কারণে এগুলোকে বলা হবে উপমান। এর মধ্যে একটা হচ্ছে বক ধার্মিক। এই বক বিশেষ্য আর ধার্মিক বিশেষণ, ব্যাস বাক্য হচ্ছে বকের ন্যায় ধার্মিক। বিড়াল বিশেষ্য তপস্বী বিশেষণ, ব্যাস বাক্য বিড়ালের ন্যায় তপস্বী। শশ খরগোশ বিশেষ্য পদ ব্যস্ত বিশেষণ, ব্যাস বাক্য শস্যের ন্যায় ব্যস্ত। গজ হাতি বিশেষ্য পদ মূর্খ বিশেষণ, ব্যাস বাক্য গজের ন্যায় মূর্খ। কচু বিশেষ্য কাটা বিশেষণ, ব্যাস বাক্য কচুর ন্যায় কাটা। এগুলো পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ হওয়ার কারণে এগুলোকে বলা হয়েছে উপমান, কিন্তু সত্য কথার সাথে মিলে না। বকের তো কোনো ধর্মই নাই, বিড়াল যদি তুই তো অবশ্যই সুযোগ পেলে চুরি করে কেন? তাহলে এগুলো সত্য কথার সাথে মিলে নাই, কিন্তু পূর্বপদ বিশেষ্য আর পরপদ বিশেষণ হওয়ার কারণে এগুলোকে বলা হয়েছে উপমান। এবার লিখেন উপমিত কর্মধারয়। এবার লিখবেন উপমিত কর্মধারয়। উপমিত কর্মধারয় লিখে লিখবেন সাধারণ গুণ থাকে না। উপমিত কর্মধারয় লিখে লিখবেন সাধারণ গুণ থাকে না। তারপর লিখেন চেনার উপায়। চেনার উপায় লিখে চেনার উপায় লিখে 1 নম্বর দিয়ে লিখেন বিশেষ্য প্লাস বিশেষ্য। এর মানে দুইটাই বিশেষ্য পদ। 2 নম্বর মি মানে মিথ্যা কথা। মি মানে মিথ্যা কথা। মি মানে মিথ্যা কথা। আপনাদের বলতে হবে যে জায়গায় মিথ্যা কথা বেশি। আচ্ছা, বলা লাগবে না। দেখেন বাস্তবের সাথে মিলে দেখেন, যে জায়গায় মিথ্যা কথা বেশি ওই জায়গাটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ। এজন্য উপমিত যেহেতু মিথ্যা কথা বলে, এর প্রতিটি সমস্ত পদ আপনার জন্য বিপজ্জনক, ঝুঁকিপূর্ণ। আর মনে রাখতে হবে মিথ্যা হওয়ার সাথে সাথে কাছের বস্তু দিয়ে ব্যাস বাক্য শুরু করতে হবে। মিথ্যা হওয়ার সাথে সাথে কাছের বস্তু দিয়ে ব্যাস বাক্য শুরু করতে হবে। লিখেন নোট, কাছের বস্তু লিখবেন। নোট, নোট লিখে লিখবেন কাছের বস্তু অবলিক উপমেয় দিয়ে ব্যাস বাক্য শুরু করতে হবে। তাই ন্যায় শব্দটি ব্যাস বাক্যের শেষে বসবে। উপমেয় অবলিক কাছের বস্তু দিয়ে ব্যাস বাক্য শুরু করতে হবে, তাই ন্যায় শব্দটি ব্যাস বাক্যের শেষে বসবে। যেমন আমি যদি বলি মুখচন্দ্র, তাহলে দেখেন মুখ এটা একটা বিশেষ্য পদ, চন্দ্র এটাও বিশেষ্য পদ। মুখ যতবার মন চায় ততবার ধরতে পারবেন। কেন বললাম? কারণ আমরা প্রথমে শিখে আসছিলাম প্রথম পদ ধরা না গেলে রূপক হয়। এখন মুখ তো আসলে চন্দ্র নয়, এটা মিথ্যা কথা। এই মিথ্যা কথা হওয়ার সাথে সাথে এই সমস্ত পদ আপনার জন্য ঝুঁকিপূর্ণ, বিপজ্জনক। আপনাকে আগে চিন্তা করতে হবে মুখ এবং চন্দ্র দুইটার মধ্যে কে কাছের। তো মুখ এবং চন্দ্রের মধ্যে মুখ কাছের, এজন্য ব্যাস বাক্য শুরু করতে হবে মুখ দিয়ে। ব্যাস বাক্য ওই মুখ চন্দ্রের ন্যায়। আবার দেখেন আমি যদি বলি ফুলকুমারী,
তাহলে এটা একটা মিথ্যা কথা, কুমারীরা কখনো ফুল নয়। তাহলে ফুল এবং কুমারীর মধ্যে গাছের হচ্ছে কুমারী, আর ফুল থাকে গাছে। তাহলে ব্যাস বাক্য হবে কুমারী ফুলের ন্যায়। পুরুষ সিংহ, পুরুষ সিংহের ন্যায়। বাহুলতা, বাহুলতার ন্যায়। কর পল্লব, কর পল্লবের ন্যায়। অধর পল্লব, কর মানে হাত আর অধর মানে ঠোঁট, অধর পল্লবের ন্যায়। পদ্ম আখি, আখি পদ্মের ন্যায়। আর চাঁদ মুখ নিয়ে একটু ঝামেলা আছে। চাঁদ মুখ, এই চাঁদ মুখ একদল বলে এটার ব্যাস বাক্য হবে মুখ চাঁদের নেই মানে উপমিত। আরেক দল বলে চাঁদ রূপ মুখ মানে রূপক। তোলার পর জানাবেন। তাহলে চাঁদ মুখ নিয়ে ব্যাকরণ বিদ্যার মধ্যে মারামারি আছে, একদল বলে উপমিত আরেক দল বলে রূপক। যদি অপশন দুইটাই থাকে তখন উপমিত দিব। কর মানে হাত, পল্লব মানে পাতা, অধর মানে ঠোঁট, পল্লব মানে পাতা, পদ্ম মানে পদ্ম ফুল, আঁখি মানে চোখ। তোলা শেষ। শেষ, থ্যাংক ইউ। এবার লিখেন বহুব্রী সমাস। আমরা এতক্ষণ যে অংশটা পড়ছি এটা কিন্তু বিসিএস পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। বিসিএস এ যদি 20টা প্রশ্ন এসে থাকে সমাস থেকে, আর 17টি প্রশ্ন আসছে উপমান, উপমিত এবং রূপক কর্মধারয় থেকে। এর মানে এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। এবার লিখবেন বহুব্রী সমাস। আপনারা তো জানেন এই বহু অর্থ অনেক, আর এই ব্রী অর্থ ধান। লিখবেন বহুব্রী অর্থ অনেক ধান আছে যার। বহুব্রী অর্থ অনেক ধান আছে যার। বহুব্রী অর্থ অনেক ধান আছে যার। ব্র্যাকেট লিখবেন জমিদার অবলিক ব্যক্তি। ব্র্যাকেট লিখবেন জমিদার অবলিক ব্যক্তি। আপনাদেরকে আমি প্রথম দিনের ক্লাসে পড়িয়েছিলাম যে বহুব্রী সমাসের কোন পদেরই অর্থের প্রাধান্য পায় না। এজন্য লিখেন এই সমাসের পূর্বপদ ও পরপদ কোন পদেরই অর্থের প্রাধান্য থাকে না। এই সমাসের পূর্বপদ ও পরপদ কোন পদেরই অর্থের প্রাধান্য থাকে না। ব্যাস বাক্যের শেষে যে বা যার বসে। ব্যাস বাক্যের শেষে যে বা যার বসে।
বহুব্রী সমাস 8 প্রকার। বহুব্রী সমাস 8 প্রকার। 1 নম্বর সমানাধিকরণ বহুব্রী। 2 নম্বর ব্যাধিকরণ বহুব্রী। 3 নম্বর ব্যতিহার বহুব্রী। 4 নম্বর মধ্যপদলোপী বহুব্রী। 5 নম্বর সংখ্যাবাচক বহুব্রী। 6 নম্বর অলুক বহুব্রী। 7 নম্বর নং বহুব্রী। 8 নম্বর প্রত্যয়ন্ত বহুব্রী। আপনারা যদি আগের ক্লাসে করে থাকেন, আগের ক্লাসে আমি যদি ভুল না করে থাকি তাহলে 5টা পড়াই ফেলছি। এই সমানাধিকরণের সাথে আমরা পড়ছি সাধারণ কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয় এবং মধ্যপদলোপী বহুব্রী একসাথে পড়েছি। সংখ্যাবাচক করেছি দ্বিগুর সাথে। অলুক এবং নং এগুলো একদম শুরুতে পড়েছিলাম। যদি ক্লাস করে থাকেন তাহলে দেখেন, মানে মিলিয়ে দেখেন ঠিক আছে কিনা। তাহলে আর বাকি থাকবে 3টা: ব্যধিকরণ, ব্যতিহার আর প্রত্যয়ান্ত। এবার লিখেন ব্যধিকরণ বহুব্রী। তাহলে যে 3টা বাকি আছে 3টা আমরা এখন পড়বো। এবার লিখেন ব্যধিকরণ বহুব্রী। আচ্ছা, যারা আগের ক্লাসে ছিলেন দেখেন তো আমি ঠিক বলছি কিনা। যেগুলো দাগ দিয়েছি সেগুলো পড়া হয়েছে কিনা। যদি বাদ থাকে, জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা মরিয়ম, জি বানানোর রস্বইকার, হ্যাঁ, জি দীর্ঘইকার দিয়ে হয় না। আচ্ছা এবার লিখেন ব্যধিকরণ বহুব্রী। ব্যধিকরণ বহুব্রী লিখে লিখবেন। তার নয়টা কি পড়াইছিলেন? নং পড়াই নাই, নং মনে হয় না স্যার। প্রথমে কি কি পড়াইছিলাম বলেন তো? অলুকের পরে কি পড়াইছি? পড়াই নাই। তার দ্বন্দ্ব পড়াইছিলেন, দ্বন্দ্ব সমাস, আবার অলুক অলুক পড়াইছিলেন, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, তারপর সংখ্যাবাচক বহুব্রী, দ্বিগু, আর সাধারণ কর্মধারায় সমানিধিকরণ বহুব্রী, আর মধ্যপদলোপী কর্মধারায় মধ্যপদলোপী বহুব্রী, এগুলো পড়াইছিলেন স্যার। আচ্ছা নংটা পড়াই নাই না। না স্যার। আচ্ছা তাহলে এটা সব পড়বো এখন। লিখেন ব্যধিকরণ বহুব্রী। ব্যধিকরণ বহুব্রী লিখে লিখবেন পূর্বপদ বিশেষ্য হয়। পূর্বপদ বিশেষ্য হয়। শিক্ষিত লোকেরা পরপদ জাহান্নামে চলে যাক। পূর্বপদ বিশেষ হলে ব্যধিকরণ। আচ্ছা ঠিক আছে।
যেমন আমি যদি বলি বিনা পানি, আপনারা জানেন বিনা পানি বলতে একজন নির্দিষ্ট দেবীকে বোঝায়, দেবীর নাম হচ্ছে সরস্বতী। এই সরস্বতীকে বোঝানোর জন্য এটা বহুব্রী। আর পূর্ববৎ বিনা বিশেষ হওয়ার কারণে এটাকে বলা হয়েছে ব্যাধিকরণ। ব্যাস বাক্য হচ্ছে বিনা পানিতে যার, পানি বলতে হাতে। 80-20, এই 80-20 মানে সাপ। সাপের একটা প্রতিশব্দ হচ্ছে 80-20, মানে 80-20 বলতে সাপকে বোঝায়। এই 80 শব্দের অর্থ হচ্ছে দাঁত। তাহলে দাঁতকে না বুঝিয়ে, বিষকে না বুঝিয়ে সাপকে বোঝানোর জন্য এটা বহুব্রী। আর পূর্বপদ 80 বিশেষ্য পদ, এজন্য এটাকে বলে ব্যতিকরণ। ব্যাস বাক্য 80-তে 20 যার। কান কাটা, তাও একটা ব্যক্তি, কান কাটা যার। ঠোঁট কাটা, তাও ব্যক্তি, ঠোঁট কাটা যার। পা চাটা, তাও ব্যক্তি, পা চাটে যে। আল্লাহু আকবার। তাহলে এগুলো দ্বারা ব্যক্তিকে বোঝানোর জন্য বহুব্রী, আর পূর্বপদ গুলো বিশেষ হওয়ার কারণে এগুলোকে বলা হয়েছে ব্যধিকরণ। আর বহুব্রী হওয়ার কারণে শেষে যে বা যার লিখবেন। এবার 2 নম্বর দিয়ে লিখেন। 2 নম্বর, হ্যাঁ হ্যাঁ, কত নম্বর জন্য ছিল, লিখেন বেতিহার বহুব্রী, বেতিহার, এরপরটা লিখেন বেতিহার বহুব্রী। বেতিহার বহুব্রী লিখে লিখবেন ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে বেতিহার বহুব্রী হয়। ক্রিয়ার পারস্পরিকতা বোঝাতে বেতিহার বহুব্রী হয়। এই পারস্পরিক শব্দটা নিচে দাগ দিবেন। পারস্পরিক হতে গেলে কমপক্ষে লোক লাগে 2 জন। এর মানে বেতিহার বহুব্রী দিয়ে যেটা বোঝাবে, এটা করতে গেলে কমপক্ষে লোক লাগবে 2 জন, তাহলে বেতিহার হবে। যেমন হাতাহাতি, হাতাকেও নয় হাতিকেও নয়, বরং আমরা মারামারি, লড়াই, যুদ্ধ, পল্লী কবি জসীমউদ্দিনকে বুঝি, জসীমউদ্দিনের মতো বুঝি কাজ্জা। এই হাতাহাতি বলতে লড়াইকে বোঝানোর জন্য বহুব্রী। ব্যাস বাক্য হচ্ছে মূল শব্দের সাথে একার অথবা যে বিভক্তি দিলে মিলে হাতে হাতে, তারপরে যে। যে দেওয়ার পর এই জায়গায় এমন একটা শব্দ লিখলাম যে শব্দটা আমরা সমস্ত মধ্যে বুঝলাম। এই হাতাহাতি বলতে আমরা লড়াইকে বুঝলাম, এই জন্য হাতে হাতে যে লড়াই। কানাকানি, কানে কেউ নয় কানি কেউ নয়, বরং কথাটাকে আমরা বলি কানাকানি। কথাটার নাম কানে কানে যে কথা। চুলাচুলি, চুলাও নয় চুলিও নয়, বরং মারামারি, লড়াই, যুদ্ধ এবং ইডেন কলেজকে বুঝি। চুলে চুলে যে লড়াই। লিখবেন নং সমাস, নং। নং লিখে লিখবেন সমস্ত পদের প্রথম পদ। নং লিখে লিখবেন সমস্ত পদের প্রথম পদ না অর্থবোধক
এই না অর্থবোধক লিখে আপনি ব্র্যাকেটে না অর্থবোধক 7টা উপসর্গ লিখবেন। সমস্ত পদের প্রথম পদ না অর্থবোধক। এই না অর্থবোধক লিখে আমরা ব্র্যাকেটে না অর্থবোধক 7টা উপসর্গ লিখবো। এগুলো হচ্ছে অ, অন, অনা, না, নি, বে, বি। দেখেন এই নং শব্দটা যুক্ত আছে দুইটা সমাসের সাথে। একটা হচ্ছে নং বহুব্রীহি, আর একটা হচ্ছে নং তৎপুরুষ। তো আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে বহুব্রীহি সমাসের কোন পদের প্রাধান্য পায় না, আর তৎপুরুষ সমাসের পরপদের অর্থের প্রাধান্য পায়। তাহলে পদের প্রাধান্য বলে দেয় এটা কোন সমাস। আচ্ছা, আমি যদি বলি অবিশ্বাসী, এই অবিশ্বাসী বলতে আমরা একটা ব্যক্তিকে বুঝি। কিন্তু যদি বলি অসত্য, ব্যক্তিকে না বুঝিয়ে তার পরপদকে প্রাধান্য দেয়। তো বহুব্রী সমাজ বেশিরভাগ ক্ষেত্রে ব্যক্তিকে বুঝায়, মাঝে মধ্যে বস্তু নির্দেশ করতে পারে, মানে বস্তু বোঝাতে পারে, তবে বেশিরভাগই ক্ষেত্রে ব্যক্তি বোঝায়। তো যখন বহুব্রী হলো তার ব্যাস বাক্য করবেন ওর পরিবর্তে নেই বিশ্বাস যার। আর যখন লিখলাম অসত্য, এই অর পরিবর্তে ন সত্য। তাহলে বহুব্রীর ফরম্যাট, ব্যাস বাক্যের ফরম্যাট প্রথমটা যেটা দেখাইলাম ওইভাবেই হবে, তৎপুরুষের ফরম্যাট ওইভাবেই হবে, অন্য কোনো ফরম্যাটে লেখার দরকার নেই। একইভাবে আমি যদি বলি বেয়াদব একটা ব্যক্তি, বেহায়া, বেহুশ, বেকার, বেতুমিস, বেতার। এই বেতার মানে কিন্তু রেডিও। রেডিও বানানটা উন্মুক্ত করো। অবুঝ একটা ব্যক্তি, নেই বুঝ যার। অজ্ঞান মানে সেন্সলেস একটা ব্যক্তি। আর এদিকে অসত্য, অনাদর, অবিচার, অন্যায়, অব্যয়, অলৌকিক। অনেক, অনের পরিবর্তে ন, এক। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, ইয়েস, বলেন। স্যার, নং বহুব্রীহি আর নং তৎপুরুষ মানে একটা সমাস দেওয়া থাকলে দেখে কি চেনার উপায় আছে কোনটা নং বহুব্রীহি হবে আর কোনটা নং তৎপুরুষ হবে? বহুব্রীর কোন পদ প্রধান? বহুব্রীর কোন পদ প্রধান বলেন? তার পরপদ। কোনো পদই না। আমি মাত্র জয়েন করলাম স্যার, সরি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। তোলা শেষ? শেষ হলে জানাবেন।
কান, থ্যাংক ইউ শারমিন সুলতানা। আচ্ছা, এবার সর্বশেষ আরেকটা প্রত্যয় আছে, প্রত্যয়ান্ত বহুব্রী। সরি, আরেকটা বহুব্রী আছে, প্রত্যয়ান্ত বহুব্রী। প্রত্যয়ান্ত বহুব্রী লিখে লিখবেন, সমস্ত পদের শেষে আ, এ, ও প্রত্যয় থাকে। সমস্ত পদের শেষে আ, এ, ও প্রত্যয় থাকে। সমস্ত পদের শেষে আ, এ, ও প্রত্যয় থাকে। যেমন দেখেন, এর মানে সমস্ত পদের শেষে আ, এ অথবা ও প্রত্যয় থাকবে। প্রত্যয় হচ্ছে মূল শব্দের অতিরিক্ত অংশ, যেটা পরে বসে অথচ নিজের কোনো অর্থ নাই, ওইটা প্রত্যয়। যেমন আমি যদি বলি এক রোগ, এই রোগ শব্দের অর্থ হচ্ছে গতি, তার সাথে দিলাম আ, এই আটা হচ্ছে প্রত্যয়। এই এক রোখা দিয়ে একটা ব্যক্তিকে বোঝায়, ঘাটতারা ব্যক্তি, ব্যক্তিকে বোঝানোর জন্য বহুব্রী, আর এই জায়গায় এক থাকার কারণে এটাকে বলে প্রত্যয়ান্ত। দুঃখিত, এই আ থাকার কারণে প্রত্যয়ান্ত, আবার এক থাকার কারণে পূর্ববৎ সংখ্যা হওয়ার কারণে এটাকে সংখ্যাবাচক বহুব্রী বলা যায়, দুইটাই শুদ্ধ। তবে যেগুলো প্রত্যয়ান্ত, এগুলো অপশনে প্রত্যয়ান্ত থাকলে প্রত্যয়ান্ত দিবেন। ব্যাস বাক্য হবে একদিকে রোগ যার, একদিকে রোগ যার, একদিকে রোগ যার। নি খরচে, এই নি খরচে বলতে আমরা স্বল্প ব্যয় বুঝি আর কৃপণ বুঝি, একজন ব্যক্তিকে বুঝি। শেষে থাকার কারণে প্রত্যয়ান্ত, আবার নি থাকার কারণে এটাকে নং বলা যায়, সমস্যা হয় না। নেই খরচ যার, তবে দুইটাই থাকলে প্রত্যয়ান্ত দিব, কারণ এই যে প্রত্যয় থাকলে প্রত্যয়ান্ত। নেই খরচ যার বেশ বাক্য, ঘর মুখু তাও ব্যক্তি, ঘরের দিকে মুখ যার, ঘরের দিকে মুখ যার। আচ্ছা, এবার আমরা দেখবো তৎপুরুষ সমাস। তো তৎপুরুষ সমাস আমরা লিখবো, লেখার আগে আমরা একটু বিভক্তি গুলো একটু দেখি। বিভক্তি, এই প্রথমা নামক কোনো বিভক্তি নাই, নাই মানে হচ্ছে শূন্য। তবে বহু বচনে আছে রা, এরা, গুলি। দ্বিতীয় হচ্ছে কে, রে, রেপিয়া। তৃতীয় হচ্ছে দ্বারা, দিয়া, কর্তৃক। চতুর্থী হচ্ছে কে, রে, জন্য, নিমিত্ত। পঞ্চমী হতে, থেকে, চে।
ষষ্ঠী র এর সপ্তমী এ অন্তস্থ অ তে এতে। এটা হচ্ছে পুরাতন। আর নতুন পদ্ধতিতে বিভক্তি হচ্ছে তিনটা, কে রে, র এর, এ অন্তস্থ অ তে এতে। নতুন পদ্ধতি হিসেবে বিভক্তি হিসেবে চিহ্নিত করছে এই তিনটা। আর একটু তুলেন। তোলার পর বলবেন। ডান। ইসরাত জাহান, থ্যাংক ইউ। তাহলে এই নতুন পদ্ধতিতে আমরা সব বিভক্তি পেলাম তিনটা, কে রে, র এর, এ ও তে এতে। এই জায়গায় স্টার্ট দিয়ে লিখেন বাকিগুলো অনুসর্গ হিসেবে বিবেচিত হবে। বাকিগুলো অনুসর্গ হিসেবে বিবেচিত হবে। বাকিগুলো অনুসর্গ হিসেবে বিবেচিত হবে এবং অনুসর্গের গুরুত্ব বেশি থাকবে। যেমন আচ্ছা, যেমন আমরা পর লিখবো, এখন লিখেন তৎপুরুষ। তৎপুরুষ লিখে লিখেন পরপদের অর্থের প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে বিভক্তি যুক্ত থাকে। পরপদের অর্থের প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে বিভক্তি যুক্ত থাকে। পরপদের অর্থের প্রাধান্য পায় এবং ব্যাস বাক্যে বিভক্তি যুক্ত থাকে। আচ্ছা, এখন মনে করেন রাজকন্যা। তো রাজকন্যা বললে তো কন্যা পরপদ প্রধান, আর ব্যাস বাক্য হয় যে রাজার কন্যা। এখন নামকরণটা দেখেন। পুরাতন নাম হচ্ছে, পুরাতন পদ্ধতিতে নামকরণের সিস্টেম হচ্ছে, একটা হচ্ছে পুরাতন নাম আর একটা হচ্ছে নতুন নাম। তো পুরাতন পদ্ধতিতে নামকরণের সিস্টেম হচ্ছে ব্যাস বাক্যে যে বিভক্তিটা থাকবে বিভক্তির নাম অনুসারে তৎপুরুষ। যেহেতু র পুরাতন পদ্ধতিতে ষষ্ঠী বিভক্তি, র ষষ্ঠী, এজন্য পুরাতন নাম হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। ওই বিভক্তির নাম অনুসারে তৎপুরুষ সমাসের নাম 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 লেখা হয়। এখন দেখতে পেলাম নতুন পদ্ধতিতে এই র আবার বিভক্তির মধ্যে পড়ে গেছে। তো নতুন পদ্ধতিতে নামকরণের সিস্টেম হচ্ছে এগুলোর যদি যুক্ত হয় তাহলে বিভক্তি তৎপুরুষ, আর বাকিগুলো যুক্ত হলে হয়ে যাবে অনুসর্গ তৎপুরুষ। তাহলে আমরা দেখলাম রটা বিভক্তির মধ্যে পড়ছে, এই জন্য এটা নতুন নাম হবে বিভক্তি তৎপুরুষ। চা বাগান, চায়ের বাগান। ষষ্ঠী তৎপুরুষ, বিভক্তি তৎপুরুষ। বইকে পড়া, এই কে পড়া, এ জায়গায় পড়া না হয় যদি ভক্তি বা তত্ত্ব থাকতো,
যেমন এই যে পরেরটা আছে গুরুকে ভক্তি। এই ভক্ত বা দত্তি থাকলে কে রে হবে, ভক্ত বা দত্তি থাকলে কে রে হবে চতুর্থী, অন্য ক্ষেত্র হয়ে যাবে দ্বিতীয়া। তাহলে বইকে পড়া এটা পুরাতন নাম দ্বিতীয় তৎপুরুষ, আর নতুন নাম বিভক্তি তৎপুরুষ। গুরুকে ভক্তি, ভক্তি থাকার কারণে কে হয়ে গেল চতুর্থী, আর একটা বিভক্তি। বিলাত হতে ফেরত, তাহলে পুরাতন নাম পঞ্চমী তৎপুরুষ, নতুন নাম অনুসর্গ তৎপুরুষ। রান্নাঘর, এই ঘরের উদ্দেশ্য হচ্ছে রান্না, এজন্য ব্যাস বাক্য লিখতে হয় রান্নার জন্য ঘর। জন্য হচ্ছে একটা অনুসর্গ, আর র হচ্ছে বিভক্তি। আমরা জানি গুরুত্ব বেশি থাকে অনুসর্গের, তাহলে জন্যকে প্রাধান্য দিয়ে, জন্য তো অনুসর্গ, জন্যটাকে প্রাধান্য দিয়ে নামকরণ করতে হবে। জন্ম বিভক্তি হিসেবে চতুর্থী বিভক্তি, তাই চতুর্থ তৎপুরুষ, আর নতুন নাম হচ্ছে অনুসর্গ তৎপুরুষ। তাহলে নতুন পদ্ধতিতে এই যে দ্বিতীয় থেকে সপ্তমী পর্যন্ত দুইটা ভাগে ভাগ করে ফেলছে। এরা বলতেছে যদি বিভক্তি যুক্ত হয় তাহলে হবে বিভক্তি তৎপুরুষ, আর অনুসর্গ যুক্ত হলে হয়ে যাবে অনুসর্গ তৎপুরুষ। বিভক্তি অনুসর্গ দুইটাই থাকলে অনুসর্গটাকে প্রাধান্য দিয়ে নামকরণ করতে হবে। তুলেন। তুলছেন? ঈশ্বর, থ্যাংক ইউ। বুঝছেন কিনা, নামকরণের সিস্টেমটা বুঝলেন কিনা? স্যার, বইকে পড়া আর গুরুকে ভক্তি একটু বলতেন যদি আবার। বলছি ভক্তি এবং দত্ত থাকলে কে রে চতুর্থী, অন্য ক্ষেত্রে দ্বিতীয়া। এবার লিখেন উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষ লিখে লিখবেন যাবতীয় এক কথায় প্রকাশ। এবার লিখবো উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ লিখে লিখবো যাবতীয় এক কথায় প্রকাশ। তবে পরপদ ক্রিয়ার মতো হবে। যাবতীয় এক কথায় প্রকাশ, তবে পরপদ ক্রিয়ার মতো হবে। লিখেন নোট। আচ্ছা, এটাকে ভালোভাবে শেখার জন্য দুইটা নোট লিখতে হবে। লিখেন নোট এক। নোট এক লিখে লিখবেন সমস্ত পদের পূর্বপদ ও পরপদ আলাদা করা না গেলে, সমস্ত পদের পূর্বপদ ও পরপদ আলাদা করা না গেলে শুধু উপপদ তৎপুরুষ সমাস হবে। সমস্ত পদের পূর্বপদ ও পরপদ আলাদা করা না গেলে সমস্ত পদের পূর্বপদ ও পরপদ আলাদা করা না গেলে শুধু উপপদ তৎপুরুষ সমাস হবে। তাহলে সমস্ত পদের পূর্বপদ ও পরপদ আলাদা করা না গেলে শুধু উপপদ তৎপুরুষ সমাস হবে। যেমন আমি যদি বলি পঙ্কজ, আপনারা দেখেন তো পঙ্কজের পূর্বপদ পরপদ এতক্ষণ যে সমস্ত পদ গুলো লিখছেন এগুলোর মতো আপনি আলাদা করতে পারতেছেন না।
যেমন রাজকন্যা লিখেছিলাম, পূর্বপদ রাজ, পরপদ কন্যা, এটা মতো আলাদা করা যাচ্ছে না। এই জাতীয় যা পাবেন সব উপপদ। এই যত এক কথায় প্রকাশ আছে সমাসের মধ্যে আসলে উপপদ। বেশ বাক্য হবে পঙ্কে জন্মে যা। গৃহস্থ, গৃহে থাকে যা। তাহলে গৃহে থাকলে গৃহস্থ হয়। তারপর লিখবেন নোট টু। তারপর লিখবেন নোট টু। পরপদ ক্রিয়ার মতো হলে, নোট টু, পরপদ ক্রিয়ার মতো হলে উপপদ তৎপুরুষ ও ব্যাধিকরণ বহুব্রী উভয় সমাস হবে। পরপদ ক্রিয়ার মতো হলে উপপদ তৎপুরুষ ও ব্যাধিকরণ বহুব্রী উভয় সমাস হবে। পরপদ ক্রিয়ার মতো হলে উপপদ তৎপুরুষ ও ব্যাধিকরণ বহুব্রী উভয় সমাস হবে। উপপদের প্রাধান্য থাকবে। উপপদের প্রাধান্য থাকবে। যেমন পকেট মার। পকেট মার একটা ব্যক্তিকে বুঝে বহুব্রী হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু পরপদ ক্রিয়া হওয়ার কারণে এটা উপপদের প্রাধান্য। পকেট মারে যে, পাড়া বেড়ানি, পাড়া বেড়াই যে, সত্যবাদী, সত্য কথা বলে যে। এবার লিখেন তৎপুরুষ সমাস 9 প্রকার। তৎপুরুষ সমাস 9 প্রকার। দ্বিতীয় থেকে সপ্তমী তৎপুরুষ 6 প্রকার। 7 নম্বর হচ্ছে উপপদ তৎপুরুষ। 8 নম্বর অলুক। কি লিখলাম? 8 নম্বরে অলুক উপপদ, উপপদ তো হইল না। 9 নম্বর হচ্ছে নয়। খেয়াল করে দেখেন তো 8টার মধ্যে পড়ে ফেলছি কয়টা? আরে 9টার মধ্যে পড়ে ফেলছি কয়টা? নয়টার মধ্যে আমরা 9টাই পড়ে ফেলছি। এখন শিরোনাম লিখেন অপ্রধান সমাস। 2টা অপ্রধান সমাস আছে, আমরা এখন শেষ করে ফেলবো। অপ্রধান সমাস লিখে 1 নম্বর দিয়ে লিখবেন প্রাদি সমাস। প্রাদি সমাস লিখে লিখবেন সমস্ত পদের প্রথম পদ প্র উপসর্গযুক্ত থাকে।
সমস্ত পদের প্রথম পদ প্র উপসর্গযুক্ত থাকে। ব্যাস বাক্যে প্র এর পরিবর্তে প্রকৃষ্ট রূপে বসে। ব্যাস বাক্যে প্র এর পরিবর্তে প্রকৃষ্ট রূপে বসে। আচ্ছা, আমি যদি আপনাকে সহজে মনে রাখানোর চেষ্টা করি, প্রাদি মানে প্র এর খেলা, নামের শুরুতে প্র, সমস্ত পদের শুরুতে ক, ব্যাস বাক্যের শুরুতে প্র। এই প্রাদি মানে প্র প্র প্র, তাহলে এটাতে প্রাদি সমাস প্র দেখে বুঝলাম। প্র এর পরিবর্তে হবে প্রকৃষ্ট রূপে। গতি। একইভাবে প্রবচন, প্রকৃষ্ট রূপে বচন। প্রহার, প্রকৃষ্ট রূপে হার। প্রভাষক, প্রকৃষ্ট রূপে ভাষক। প্র নাই, তারপর প্রাদি, এমন ব্যতিক্রম আছে দুইটা। প্র নাই, তারপর প্রাদি, এমন ব্যতিক্রম আছে দুইটা। এর মধ্যে একটাই হচ্ছে অনুতাপ। অনুতে যে তাপ। পরিভ্রমণ, পরিতে, হয়তো চতুর্দিকে। পরিতে মানে চতুর্দিকে, পরিতে যে ভ্রমণ। তাহলে প্রাদির কথা হচ্ছে প্র থাকবে, প্র প্র এর খেলা। এবার সর্বশেষ লিখো নিত্য সমাস। নিত্য, নিত্য সমাস লিখে লিখবেন যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে নিত্য সমাস বলে। লিখবেন চেনার উপায়, সমস্ত পদের শেষে অন্তর বা মাত্র থাকে। সমস্ত পদের শেষে অন্তর বা মাত্র থাকে। ব্যাস বাক্যে অন্তরের পরিবর্তে অন্য এবং মাত্রের পরিবর্তে কেবল বসে। ব্যাস বাক্যে অন্তরের পরিবর্তে অন্য এবং মাত্রের পরিবর্তে কেবল বসে। যেমন যদি বলি গ্রামান্তর, এই অন্তরের পরিবর্তে অন্য গ্রাম। দেশান্তর, জল মাত্র। এই মাত্রের পরিবর্তে কেবল, জল। দর্শন মাত্র। মাত্রের পরিবর্তে কেবল, দর্শন। অন্তর এবং মাত্র নাই, তারপর ঋতু, এমন ব্যতিক্রম আছে তিনটা। এর মধ্যে একটা হচ্ছে কাল ছাপ। কাল তুল্য সাপ। 93। 2 ও 90। আমরা, তুমি, আমি ও সে।
গত ক্লাসে বলেছিলাম 92 এবং আমরা। আরেকটা সমাস হয় একশেষ দ্বন্দ্ব। দেশান্তর। ঠিক আছে, যতটুকু লিখলাম ততটুকু পড়েন, ইনশাল্লাহ সমাজ থেকে আর সমস্যা হবে না। ওকে, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ।